হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের কেডি স্যার, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এডুকেটর, এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমাদের ফার্স্ট সাবজেক্ট কিন্তু একদম সামনে আছে, আর তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে যেরকম নিউমেরিক্যালস আসবে, একদম কনফার্ম ধরে রাখো যে নিউমেরিক্যালস ওখান থেকে দেখতেই পাবে। কেমিক্যাল ক্যালকুলেশনস থেকে, মানে রাসায়নিক গণনার থেকে তুমি নিউমেরিক্যালস দেখতে পাবে। তাছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা জানি যে পরীক্ষায় আসবে, ওটা হচ্ছে গ্রাফ থেকে কোয়েশ্চেন। তো আজকের এই ক্লাসটাতে আমরা ওটাই বলবো যে কত ধরনের গ্রাফ হয়, ওই গ্রাফ থেকে কি কি টাইপের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, ওটাই আজকে আমরা আলোচনা করবো। তো তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট, তোমরা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশনটা খুব ভালো মতন করে করবে, ঠিক আছে? তো চলো, ফার্স্টে যে জিনিসটা আমরা দেখবো, যারা আলফা ব্যাচের স্টুডেন্ট আছে তাদের তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা নিজেরাও জিনিসটা কমপ্লিট করে রাখছো। তো যারা কমপ্লিট করে রাখছো তারা আরেকবার দেখে নাও, রিভাইজ হয়ে যাবে। আর যাদের কমপ্লিট হয়নি তারা খুব ভালো মতন দেখো, এবং তোমরা যদি তোমাদের মধ্যে যারা আলফা ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে করেছো। তো পরীক্ষার আগে আরেকবার রিভাইজ করে নাও, ঠিক আছে? দেখো, ফার্স্ট যে জিনিসটা আছে ওটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রতে আমাদেরকে কি জানতে হবে? বয়েলের সূত্রতে ফিক্সড কি কি আছে? দেখো, বয়েলের সূত্রতে কি হবে, আমরা চারটা জিনিস সম্বন্ধে বলি। একটা হচ্ছে পি এম ভি টি। পি আর ভি এর মধ্যে কি হয়, বয়েলের সূত্রে এদের মধ্যে রিলেশন থাকে। কখন? যখন এম আর টিটা কি হয়, অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকে। তাহলে বয়েলের সূত্রতে তোমরা কি বলবে, যে স্থির উষ্ণতায়, উষ্ণতা যখন কি আছে, স্থির আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন কি হবে, ওর গ্যাসের চাপের সাথে কি হবে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলবো, ভি ভ্যারাইজেস 1/p, ঠিক আছে? এটা হচ্ছে বয়েলের সূত্র। দেখো, বয়েলের সূত্র থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে আমি তোমাদেরকে একবার বলে দিই, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে আছে। বয়েলের সূত্র থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা, এটা তোমাদেরকে লাগবে। দেন P1V1 = P2V2, এই সূত্র দিয়ে তোমাদের অঙ্ক আসতে পারে। তাছাড়াও যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে গ্রাফ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো। গ্রাফ কত ধরনের হয়, বয়েলের সূত্র থেকে আমরা চারটা টাইপের গ্রাফ দেখতে পারবো। একটা হচ্ছে P বনাম V, আরেকটা দেখতে পারবো PV বনাম P, PV বনাম V, আর V বনাম 1/p। প্রত্যেকটা গ্রাফ আমরা খুব ভালো মতন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। তো চলো, ফার্স্ট গ্রাফটা কি আছে? ফার্স্ট গ্রাফটাতে কি আছে, P বনাম V লেখচিত্র। P বনাম V লেখচিত্র কোথা থেকে না, বয়েলের সূত্র থেকে। দেখো, ভালো মতন বুঝবে, বয়েলের সূত্রতে আমরা কি বললাম, V ভ্যারাইজেস 1/p। V ভ্যারাইজেস 1/p যদি হয়, তার মানে দেখো P এর সাথে V এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ব্যস্তানুপাতিক যদি সম্পর্ক হয়, তার মানে ভি বাড়লে পি কমবে, পি বাড়লে ভি কমবে। এতক্ষণ জিনিস ক্লিয়ার? দেখো, যখন ভি বাড়ছে তখন পি এর ভ্যালুটা কি হচ্ছে, কমছে। ভালো করে যদি দেখাই, দেখো এখানে যদি যখন ভি এর ভ্যালু কত আছে, সাপোজ করো ভি এর ভ্যালু এখানে, তখন পি এর ভ্যালু কত, অনেকটা উপরে। যখন ভি এর ভ্যালু কম তখন পি এর ভ্যালু অনেক বেশি। যখন ভি এর ভ্যালু কমলো তখন পি এর ভ্যালু কি হলো, যখন ভি এর ভ্যালু বাড়লো, সরি এদিকে গেলে কি হয়, ভি এর ভ্যালু বাড়ে। তাহলে ভি এর ভ্যালু যখন বাড়ছে তখন পি এর ভ্যালু কি হচ্ছে, পি এর ভ্যালু কমে যাচ্ছে। তাহলে পি বনাম ভি লেখচিত্র কেমন হবে, এরকম দেখতে হবে। এটাকে কি বলে, সমপরাবৃত্তাকার। এই জিনিসটা সবাই জানে, কিন্তু এর মধ্যেও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, যে যত উষ্ণতা বাড়বে গ্রাফ কোন দিকে শিফট করবে। এটা তোমাদের একটা কোয়েশ্চেন আসে, যে উষ্ণতা যদি বাড়ানো হয় বা উষ্ণতা যদি কমানো হয়, তাহলে গ্রাফ কোন দিকে শিফট করবে। বা তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে দেবে যে এরকম তিনটা গ্রাফ আছে, তিনটাই কি পি বনাম ভি লেখচিত্র। এর মধ্যে তোমাকে বলবে T3, T2, T1 এর উষ্ণতার ক্রম কি হবে, কোন উষ্ণতাটা বেশি হবে, কোন উষ্ণতাটা কম হবে। তাহলে মাথায় রাখবে, যত টেম্পারেচার বাড়ানো হবে তত গ্রাফটা কি হবে, দুটা এক্সিসের থেকে দূরে সরতে থাকবে। তার মানে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। কি বললাম, যত টেম্পারেচার ইনক্রিজ করবে
গ্রাফ কি হবে, দুটা এক্সিসের থেকে দূরে সরতে থাকবে। যত টেম্পারেচার ডিক্রিজ করবে গ্রাফ কি হবে, দুটা এক্সিসের কাছে আসতে থাকবে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? বুঝতে পারছো? চলো নেক্সট কি আছে, নেক্সট আমরা দেখবো হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। এবার তোমরা সবাই জানো যে এই সূত্রগুলো আমরা কোথা থেকে আনবো, সব আনবো হচ্ছে বয়েলের সূত্র থেকে। বয়েলের সূত্র থেকে। এবার বয়েলের সূত্রে আমরা কি পড়েছি, ভি ভ্যারাইজেস 1/p। ভি ভ্যারাইজেস 1/p মানে ভি ইজ ইকুয়ালস টু কে বাই পি, এটা তোমরা জানো অনেকে। দেন পিভি ইজ ইকুয়ালস টু কি আসবে, কে। তার মানে পি এর ভ্যালু বাড়ুক ইয়া কমুক, পিভি এর ভ্যালু তো অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট হবে, কে হবে। তাহলে পি এর ভ্যালু বাড়ুক ইয়া কমুক, পিভি এর ভ্যালু কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে পিভি বনাম পি লেখচিত্র কি হবে, পি অক্ষের সমান্তরাল। কি লিখতে হবে পরীক্ষার হলে, পি অক্ষের সমান্তরাল। ঠিক আছে? এর মধ্যে কি আছে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞাসা করবে T1 T2 T3 দেওয়া আছে। এবার তোমাকে জিজ্ঞাসা করবে যদি টেম্পারেচার বাড়ানো হয় বা টেম্পারেচার কমানো হয় তাহলে গ্রাফ কোন দিকে শিফট করবে। দেখো মাথায় রাখবে, যত টেম্পারেচার বাড়ানো হবে গ্রাফ কি করবে, পি অক্ষ থেকে দূরে সরে যাবে। যত টেম্পারেচার কমানো হবে তত কি হবে, গ্রাফটা পি অক্ষের কাছে আসতে থাকবে। তার মানে এখানে যদি আমি বলি T3 T2 T1, এর মধ্যে উষ্ণতা কার বেশি, T3 বেশি, দেন T2 বেশি। তার কারণ যত টেম্পারেচার বাড়ানো হবে তত কি হবে, গ্রাফটা পি অক্ষের থেকে দূরে সরতে থাকবে। যত টেম্পারেচার কমানো হবে তত কি হবে, গ্রাফটা পি অক্ষের কাছে আসতে থাকবে। তাহলে পি অক্ষের কাছে কে আছে, T1, তার মানে T1 এর উষ্ণতা সবচেয়ে কম। পি অক্ষের থেকে সব থেকে দূরে কে আছে, T3, তাহলে T3 এর উষ্ণতা সব থেকে বেশি। এতটুকুন জিনিস ক্লিয়ার। এছাড়াও আমি তোমাদেরকে একটা জাস্ট ইনফরমেশন দিতে চাই যে তোমাদের যদি কোনো অন্য কোনো চ্যাপ্টারে অন্য কোনো নিউমেরিক্যালস এর প্রবলেম হয়, নিউমেরিক্যালস বলতে গ্যাসের আচরণ, বা তোমরা বলতে পারো কেমিক্যাল ক্যালকুলেশন। কেমিক্যাল ক্যালকুলেশন মানে হচ্ছে রাসায়নিক গণনা। তাছাড়া তোমাদের আলোর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে স্যার আমার কেমিক্যাল ক্যালকুলেশনের ক্লাস লাগবে, আমি তোমাদের জন্য কেমিক্যাল ক্যালকুলেশনের জন্য ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে? এরপর সেম ভাবে আমাদেরকে যেটা জানতে হবে ওটা হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি লেখচিত্রতে কি হবে, আমরা আবার সেম জিনিস বলবো, কোথা থেকে আসছে, বয়েলের সূত্র থেকে। বয়েলের সূত্রে ভি ভ্যারাইজেস 1/p, এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু কে বাই পি। পি যদি এখানে মাল্টিপ্লাই হয় তাহলে পিভি ইজ ইকুয়ালস টু কি আসবে, কে। তার মানে পি এর ভ্যালু বা ভি এর ভ্যালু বাড়ুক ইয়া কমুক, কে এর ভ্যালুটা কি থাকবে, পিভি এর ভ্যালুটা কি থাকবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তার মানে পিভি এর ভ্যালুটা কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। কখন, যখন পি এর ভ্যালু বাড়বে বা কমবে। তার মানে লেখচিত্রটা কি হবে, পিভি বনাম ভি এর লেখচিত্র কেমন হবে, ভি অক্ষের সমান্তরাল। তাহলে আমরা কি বলবো, ভি অক্ষের সমান্তরাল। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? সেম ভাবে আবার কোশ্চেন জিজ্ঞাসা করবে যদি টেম্পারেচার বাড়ানো হয় বা টেম্পারেচার কমানো হয় তাহলে গ্রাফ কোন দিকে শিফট করবে। অ্যান্সার হবে যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে গ্রাফ ভি অক্ষ থেকে দূরে শিফট করবে, যদি টেম্পারেচার কমানো হয় তাহলে গ্রাফ ভি অক্ষের কাছে শিফট করবে। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় T3 T2 T1 এর মধ্যে উষ্ণতা কার বেশি, ভি অক্ষ থেকে সব থেকে দূরে কে আছে, T3, তার মানে T3 এর উষ্ণতা সবচেয়ে বেশি। ভি অক্ষ থেকে সবচেয়ে কাছে কে আছে, T1, তার মানে T1 এর উষ্ণতা সবচেয়ে কম, এর সবচেয়ে বেশি। ঠিক আছে? পরীক্ষায় এই জিনিসগুলো জিজ্ঞাসা করে, তোমাদের পাজল করার জন্য জিজ্ঞাসা করে। এগুলো তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য শুধু ইম্পর্টেন্ট না, এগুলো তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো একটু ভালো মতন বুঝে নাও যাতে তোমাদের একটু ক্ল্যারিটি থাকে যে হ্যাঁ এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। নাকি তোমরা হল কালেকশন করে লেখো যে হ্যাঁ আমার ওই বন্ধু বলছে এটা হবে তার মানে এটাই হবে, এরকম না। ঠিক আছে? একটু যাতে জিনিসগুলো ক্ল্যারিটি থাকে যে হ্যাঁ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো যাতে তোমরা আগে থেকে জেনে যাও, নাকি পরীক্ষার হলে বসে
কোন বন্ধু তোমাকে কি বলে দিল, ওই হল কালেকশন করে তুমি লিখে দিলে, আন্ধারোয়া কিছু একটা লিখে দিলে, বা তোমার বন্ধুর সাথে চুক্তি করলে, হ্যাঁ তুই এটা লেখ আমি এটা লিখি, দুজনের মধ্যে তো একজন ঠিক হবেই, ব্যাস দুজনেই খুশি। ওরকম করবে না, ঠিক আছে। নেক্সট নেক্সট কি আছে, ভি বনাম 1/p লেখচিত্র। দেখো ভি বনাম 1/p লেখচিত্র, এইখানে এটা কেন সরল রৈখিক হচ্ছে এটা তোমাদেরকে একটুখানি বোঝা দরকার। যে আমরা যদি কখনো বলি যে এক্স ভ্যারাইজেস ওয়াই লেখচিত্র, এক্স ভ্যারাইজেস ওয়াই মানে কি, এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে, তার মানে এটা কি হচ্ছে, সরল সম্পর্ক। তাহলে আমাকে যখন বয়েলের সূত্রে বলছে ভি বনাম 1/p লেখচিত্র, তখন ওটা অ্যাকচুয়ালিতে কি আছে, সরল সম্পর্কে আছে। কেন স্যার সরল সম্পর্কে কেন আছে, দেখো ভালো মতন বুঝবে, ভি ভ্যারাইজেস 1/p এটাই তো বয়েলের সূত্র, ভি ভ্যারাইজেস 1/p এটাই তো বয়েলের সূত্র। বয়েলের সূত্রে আমি কি বনাম কি চাচ্ছি, ভি বনাম 1/p চাচ্ছি। যদি ভি বনাম পি চেতাম তাহলে ওটা ব্যস্ত সম্পর্ক, বাট আমি কি ভি বনাম পি চাচ্ছি না, আমি কি চাচ্ছি ভি বনাম 1/p। তার মানে এই দিকের টোটালটার সাথে এই দিকের টোটালটা মানে এক্স ভ্যারাইজেস ওয়াই, তার মানে এখানেও সেম জিনিস, যদি ভি বাড়ে তাহলে 1/p বাড়বে, যদি ভি কমে তাহলে 1/p এর ভ্যালু কমবে, ঠিক আছে। শুধু পি না কিন্তু 1/p, তার জন্য এটা কি হচ্ছে, এটা হচ্ছে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক কেমন হয়, সরল সম্পর্ক হয় सीधा 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 रास्ता था। চলো এখানে কি ছিল, এই পার্টটা একদম সোজা যাবে, মূল বিন্দু গামী। গানা में बंदा काम का वो जो मैं प्रेमी। দেখো এখানে যে জিনিসটা আছে, তাহলে ভি বনাম 1/p, তাহলে এটার গ্রাফটা কেমন হবে, মূল বিন্দুগামী, ঠিক আছে। এতটুকুন জিনিস ক্লিয়ার। ভি বনাম 1/p, এখানেও সেম জিনিস জিজ্ঞাসা করবে, যদি টেম্পারেচার বাড়ে বা টেম্পারেচার যদি কমে তাহলে গ্রাফ কোন দিক থেকে কোন দিকে শিফট করবে। দেখো টেম্পারেচার যদি বাড়ে বা টেম্পারেচার যদি কমে তাহলে গ্রাফ কোন দিকে শিফট করবে। দেখো এখানে কি আছে, T3 T2 T1, এখানেও সেম জিনিস হবে, 1/p থেকে এদিকে শিফট করবে, তার মানে T3 এর উষ্ণতা সবচেয়ে বেশি, দেন T2, দেন কি হবে T1, ঠিক আছে। T3 এর উষ্ণতা সবচেয়ে বেশি হবে, দেন T2, দেন T1। এতটুকু জিনিস ক্লিয়ার। তাহলে এখানে আমাদের কমপ্লিট হলো বয়েলের সূত্রের 4টা ফর্মুলা, সরি বয়েলের সূত্রের 4টা গ্রাফ, ঠিক আছে। এবার আমরা যেটাতে আসবো ওটা হচ্ছে চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র নিয়ে অনেকেরই প্রবলেম থাকে যে মুখস্থ কি করে করবে বা সামথিং কিছু, কিন্তু চার্লসের সূত্র যদি তোমরা ভালো মতন বোঝো জিনিসটা, সব থেকে ইজি ফর্মুলার মধ্যে একটা হয় চার্লসের সূত্র। যারা যারা অ্যাকসেপ্ট করো জিনিসটাকে যে হ্যাঁ চার্লসের সূত্র একদম ইজি, তারা নিচে আমাকে কমেন্ট সেকশনে লেখো হ্যাঁ চার্লসের সূত্র ইজি। অ্যাকচুয়ালিতে চার্লসের সূত্র ইজি, কারণ চার্লসের সূত্র যদি মনে থাকে তাহলে চাপের সূত্রও মনে থাকে। তোমরা এগ্রি করো তো, চার্লসের সূত্র যদি মুখস্থ থাকে তাহলে কি হয়, চাপের সূত্রটাও মুখস্থ থাকে। কিভাবে থাকে আমি বলছি তোমাদেরকে। দেখো আগে এই জিনিসটা বুঝে নাও, চার্লসের সূত্রতে কি বলছে। আমাদের কাছে কি আছে, পি এম ভি টি, এখানে ফিক্সড কে কে থাকে, এখানে ফিক্সড থাকে হচ্ছে পি ফিক্স থাকে, আর কেস থাকে এম ফিক্স থাকে, তাহলে এরা কি থাকে ফিক্সড। এদের মধ্যে কি হয় রিলেশন, ঠিক আছে। তাহলে রিলেশন কাদের মধ্যে থাকে, ভি আর টি এর মধ্যে। এবার তোমাকে যদি একটা বেসিক জিনিস বলা হয়, কি বেসিক জিনিস বলা হয়, কোনো গ্যাস বা কোনো কঠিন পদার্থ বা কোনো তরল পদার্থে যদি আমি তাপ প্রয়োগ করি, যদি আমি ওর টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে ওর আয়তন ইনক্রিজ করবে, যদি ওর টেম্পারেচার ডিক্রিজ করি তাহলে ওর আয়তন ডিক্রিজ করবে। এতটুকুন জিনিস ক্লিয়ার। চার্লসের সূত্রে এতটুকুন জিনিসই বলা হয়েছে। কি বলা হয়েছে, যদি আমি ওর টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে আয়তন ইনক্রিজ করবে, যদি টেম্পারেচার ডিক্রিজ করি তাহলে আয়তন ডিক্রিজ করবে। এতটুকুন জিনিস ক্লিয়ার। ফার্স্ট লাইনটাতে এটাই থাকবে, কি থাকবে, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি কি করি বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে পরে কি হবে,
গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। কিন্তু কথা হচ্ছে গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি পাবে কতটা হ্রাস পাবে না, এটা আমাকে ফিক্সড করে দিচ্ছে যে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা হয় তার থেকে 1/273 অংশ বৃদ্ধি পাবে বা তার থেকে 1/273 অংশ হ্রাস পাবে। তাহলে এখানে কি বলছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে কি হবে, গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা হয় তার 1/273 অংশ বৃদ্ধি পাবে বা তার 1/273 অংশ হ্রাস পাবে। ঠিক আছে, এতটুকু জিনিস ক্লিয়ার। এখানে যেটা আমাদের গ্রাফ গুলো করতে হবে, চার্লসের সূত্রের লেখচিত্র, এর মধ্যে কি আছে, একটা ভি বনাম ক্যাপিটাল টি। দেখো ভি বনাম ক্যাপিটাল টি মানে কি, ক্যাপিটাল টি মানে হচ্ছে পরম স্কেলে, পরম স্কেল বা তুমি বলতে পারো কেলভিন স্কেল। ঠিক আছে, পরম স্কেল বা কেলভিন স্কেল। কেলভিন স্কেল কি, এটা যদি আমরা আমাদের সেলসিয়াস স্কেল ধরি, আর সেলসিয়াস স্কেলে এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তার থেকে যদি নেগেটিভে আসতে থাকে, এদিকে গেলে কি হবে, পজিটিভ ভ্যালু পাবো, এদিকে গেলে কি পাবো, নেগেটিভ ভ্যালু পাবো। এমন একটা টেম্পারেচার আসবে যেটা কি -273 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে কি হয়, কোনো গ্যাসের চাপ চাপ 0 হয়ে যায়, গ্যাসের আয়তন 0 হয়ে যায়, গ্যাসের গতিশক্তি কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এই উষ্ণতাটাকে আমরা বলি হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা 0 কেলভিন। তাহলে এই টেম্পারেচারটাকে আমরা 0 ধরে প্রতি ডিগ্রি সেলসিয়াসকে 1 কেলভিন করে ধরে আমরা যে স্কেলটা পাই, ওই স্কেলটাকে আমরা বলি হচ্ছে পরম স্কেল বা কেলভিন স্কেল। কেলভিন স্কেলে এটা যদি 0 কেলভিন হয়, এখান থেকে বাড়তে বাড়তে এখানে কত আসবে, 273 কেলভিন। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তোমরা এভাবেও মাথায় রাখতে পারো, সেলসিয়াস থেকে কেলভিনে যদি কনভার্ট করি, সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার সময় 273 প্লাস করব, কেলভিন থেকে সেলসিয়াসে আসার সময় 273 মাইনাস করব। ঠিক আছে, আরেকটা হয় ভি বনাম টি লেখচিত্র। ভি বনাম টি লেখচিত্র মানে সেলসিয়াস স্কেলেরটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলেরটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, कौन मैं बंदा काम का, वो आज मैं प्रेमी आपका। চলো, ঠিক আছে, এতটুকু জিনিস বুঝতে পারছো, বলো ক্লিয়ার সবার? সবাই একবার কমেন্ট সেকশনে লিখে দাও ক্লিয়ার। ঠিক আছে, এরপর যে জিনিসটা আছে সবাই কমেন্ট সেকশনে লেখো। ভলে এটা রেকর্ডেড ভিডিও, বাট তোমরা এমন ভাবো যে এটা তোমাদের লাইভ সেশন চলছে। তার কারণ কি, তোমরা যদি কমেন্ট করো, আমি তোমাদের যদি কোনো রকম প্রবলেম দেখি, অবশ্যই আমি ওটা তোমাদের সলভ করে দেবো। ঠিক আছে, তো কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে বা কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি, আমি তোমাকে ওখানে বলে দেবো। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। দেখো সেম জিনিস, আমি তোমাকে একটা নর্মাল বেসিক জিনিস জিজ্ঞাসা করলাম, কোনো বস্তুর যদি, যে কোনো গ্যাসের কথা ছেড়ে দাও, কোনো কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থের মধ্যে যদি আমি তাপ বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে পরে ওর কি হবে, আয়তন বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে আয়তন হ্রাস পাবে। তার মানে এখানেও সেম জিনিস হবে, ভি বনাম টি লেখচিত্র। যদি আমি ওর টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে আয়তন কি হবে, ইনক্রিজ করবে। যদি টেম্পারেচার ডিক্রিজ করি তাহলে আয়তন কি করবে, ডিক্রিজ করবে। তার মানে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এই গ্রাফটা কেমন হবে, মূল বিন্দু হবে। ঠিক আছে, এইবার একটা তোমাদেরকে জিনিস জিজ্ঞাসা করবে, তোমাদেরকে বলবে P1 P2 P3 কোন চাপটা বেশি হবে, P1 P2 P3 কোন চাপটা বেশি হবে, তোমাকে এবার বলতে হবে এদিক বরাবর কি আছে ভি, এদিক বরাবর কি আছে টি, তাহলে কোন ক্ষেত্রে চাপ বেশি হবে, কোন দিকে গেলে চাপ, মানে ভি বনাম টি এর মধ্যে কোন ক্ষেত্রে তোমার চাপ বেশি। এখানে হচ্ছে P1 চাপে গ্রাফ এটা, P2 চাপে গ্রাফ এটা, P3 চাপে গ্রাফ এটা। এবার আমাকে জিজ্ঞাসা করছে এদের মধ্যে কোন চাপটা বেশি, অ্যান্সার হবে P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। পরীক্ষায় এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে,
এগুলো একটু ভালো মতন দেখে নাও, এমনকি পরীক্ষা কেন তোমাদের মাধ্যমিকে এইগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, দেখো এরপরে যেটা আছে, এরপরে আছে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র, স্মল টি লেখচিত্র। দেখো ক্যাপিটাল টি লেখচিত্রতে আমরা কি দেখছিলাম, ক্যাপিটাল টি লেখচিত্রটা একবার বের করি। ক্যাপিটাল টি লেখচিত্রে এটাতে কি ছিল, এই বিন্দুটা ছিল হচ্ছে 0 কেলভিন, এটা কি ছিল 0 কেলভিন। এখানে কি আসছে, এখানেও এই পয়েন্টটাকে আমি কি বলছি 0 কেলভিন বলছি। তার মানে যেই গ্রাফটা একটু আগে আমি এইভাবে পড়লাম যে হ্যাঁ এটা হচ্ছে, এই গ্রাফটা কি, এই গ্রাফটা হচ্ছে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র, কিন্তু যেই আমি এই গ্রাফের ওয়াই অ্যাক্সিসটাকে শিফট করে 0 ডিগ্রি সেলসিয়াসে আনলাম, ওটা কি হয়ে গেল ভি বনাম স্মল টি লেখচিত্র। মানে এখানে কি, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, 273 কেলভিনে যদি হয় তাহলে এটার গ্রাফটা কেমন হবে, ওয়াই এক্সিসকে ছেদ করে যাবে, ওয়াই এক্সিসকে কি করে যাবে, ছেদ করে যাবে। ওয়াই এক্সিসটাকে আমি শিফট করে দিলাম না সামনে, 0 কেলভিনে ছিল আমি 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম, 0 কেলভিনে ছিল আমি 273 কেলভিনে নিয়ে আসলাম। তাহলে ওয়াই এক্সিসটাকে যদি আমি শিফট করে দিই সামনে, তার মানে কি হবে, কাটেগা না, कोई अगर मौत के सामने आए तो कटेगा ना, कटना तो पड़ेगा। তাহলে এখানেও সেম জিনিস, এখানে ছিল ঠিকঠাক, বাট এই জিনিসটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে গ্রাফ কি করবে, গ্রাফ যেরকম ছিল ওরকমই থাকবে, বাট कटेगा किसका, वाई एक्सिस का। ठीक है, तुम्हारा नहीं कटना चाहिए एग्जाम हॉल पे। ठीक है, समझ गए ना बनता है लोग। ठीक है चलो, এত অব্দি ক্লিয়ার। নেক্সট চাপের সূত্র, দেখো এবার একবার চাপের সূত্রটা পড়ে দেখো কি লেখা আছে। চাপের সূত্রতে কি লেখা আছে, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা হয় তার 1/273 অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। স্যার এটা তো স্যার 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 কমেন্ট সেকশনে আসবে, স্যার এটা তো চাপের সূত্র না, এটা চাপের সূত্র না, এটা কিসের সূত্র, এটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে আমি এটাকে চাপের সূত্র কেন লিখছি, জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। কি দেখানোর জন্য, যে এটা যে চাপের সূত্র আছে, চাপের সূত্রের মধ্যে থেকে আমি যেখানে যেখানে চাপ আছে, বা এটাই থাকুক, আমি যেখানে যেখানে চাপ আছে ওটাকে কেটে আয়তন করে দিই, আর যেখানে যেখানে আয়তন আছে ওটাকে কেটে চাপ করে দিই, তাহলে কি হবে, টোটাল অ্যান্সারটা কি হয়ে যাবে, চাপের সূত্র হয়ে যাবে। তাহলে চার্লসের সূত্র চাপের সূত্র একই হবে, বাট জাস্ট কিসের চেঞ্জ হবে, কোথাও চাপটা আয়তন হবে, কোথাও আয়তনটা চাপ হবে। দেখো চার্লসের সূত্রে আমরা কি বলতাম, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা হয় তার 1/273 অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। বাট যদি আমি চাপের জায়গায় আয়তন লিখি, আয়তনের জায়গায় চাপ লিখি, তাহলে ওটা কি হয়ে যাবে, চাপের সূত্র কি, নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে বা হ্রাস করলে গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যা হয় তার 1/273 অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। ঠিক আছে, ক্লিয়ার, কারো কোনো রকম কনফিউশন? ঠিক আছে, নেক্সট নেক্সট কি আছে, পি বনাম টি লেখচিত্র। পি বনাম টি লেখচিত্র কেমন হবে, পি বনাম টি লেখচিত্র হবে, দেখো সেম জিনিস, আগেরটাতে কি হচ্ছিল, আয়তনের ক্ষেত্রে কি হচ্ছিল, তাপ দিলে আয়তন বাড়তেছিল, তাপ কমালে আয়তন কমতেছিল, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়তেছিল, তাপমাত্রা কমালে আয়তন কমতেছিল। সেম জিনিস এখানে হবে, তাপ বাড়ালে বা তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে, তাপমাত্রা কমালে চাপ কমবে। सीधा सीधा रास्ता था। তাহলে এখানে কি হচ্ছে, সরল সম্পর্ক, গ্রাফ কেমন হবে, মূল বিন্দুগামী। সেম জিনিস জিজ্ঞাসা করবে, আগেরটার ক্ষেত্রে ছিল P1 P2 P3,
এটার ক্ষেত্রে আছে V1 V2 V3। তোমরা দেখেই বলবে স্যার এখানে কি হবে, V3 বেশি হবে, V2 তার থেকে, V1 তার থেকে কম। ঠিক আছে, V1 উষ্ণতা V1 আয়তনে গ্যাসের গ্রাফটা এরকম হচ্ছে, V2 এর ক্ষেত্রে গ্যাসের গ্রাফটা এরকম হচ্ছে। গ্রাফ বলতে P বনাম T গ্রাফ, P বনাম T গ্রাফ, P বনাম T গ্রাফ। V1 এর ক্ষেত্রে এটা, V2 এর ক্ষেত্রে এটা, V3 এর ক্ষেত্রে এটা, তাহলে এটার কি হবে, V3 সব থেকে বেশি, দেন V2, দেন V1। ঠিক আছে, নেক্সট লাস্ট একটা জিনিস তোমাদের বাকি আছে, ওটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এবার তোমাদেরকে আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র এমন অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারে না যে কি বলে রাখছে, এটার মধ্যে হাবি জাবি দিয়ে ভর্তি করে রাখে। বাট গেলুসাকের গ্যাস আয়তন সূত্র চার্লসের সূত্রের পরে ইজিয়েস্ট একটা সূত্র হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। তোমরা জাস্ট একবার, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, একবার জাস্ট এটাকে রিডিং দিয়ে নাও। তোমরা ভিডিও যেহেতু রেকর্ডেড ফর্মে যাচ্ছে, তোমরা একবার পজ করে নাও, পজ করে নিয়ে দেখে নাও, দেখে নেওয়ার পর আবার চালু করো, দেন আমি তোমাদেরকে বলছি। দেখো, এই টোটাল জিনিসটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একবার পড়ে নিতে বলেছি, আই হোপ তোমরা সবাই পড়ে নিছো। এবার আমি তোমাদেরকে একটা অঙ্কের পার্ট বোঝাই। অঙ্কের পার্ট বোঝানোর পর আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি, কোনটা, অনুপাত সমানুপাত। স্যার অঙ্ক করাচ্ছেন? হ্যাঁ, ফার্স্টে তো তোমাদের অঙ্কই করতে হবে, কারণ অঙ্কটা যদি না বোঝে তার মানে তোমরা ফর্মুলাটাও বুঝবে না যে কি বলতে চাচ্ছে গেলে। দেখো, অনুপাত সমানুপাত, সমানুপাত আমরা পরে দেখবো। অনুপাতকে আমরা প্রথমত 3টা পার্টে ডিভাইড করি, আরো অনেক পার্টে ডিভাইড করা যায়। এবার অনেকে বলবে স্যার এই পার্টে ডিভাইড করা যায়, আমি ওগুলো জানতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে নর্মালি একটা দেখাচ্ছি। অনুপাতকে আমরা 3টা পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে সরল অনুপাত, ব্যস্তানুপাত, আরেকটা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। সরল অনুপাত মানে কি, যে কোনো সরল সম্পর্ক, যেরকম আমি যদি 2:3 লিখি, 3:5 লিখি, 7:9 লিখি, বা 5:6 লিখি, বা 6:11 লিখি, বা 13:5 লিখি, এগুলো কি, এগুলো হচ্ছে সরল অনুপাত। এর মধ্যে কি আছে, ব্যস্তানুপাত। আমি যদি বলি 2:3, তাহলে এর ব্যস্তানুপাত হবে হচ্ছে 3:2। আমি যদি লিখি A:B, তাহলে এর ব্যস্তানুপাত হবে হচ্ছে B:A। ঠিক আছে, সবাই জানো। আর যৌগিক অনুপাত তো ইজি, কি A:B যদি থাকে আর C:D যদি থাকে, তাহলে এদের যৌগিক অনুপাত কি হবে, অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট গুণ হবে, কনজিকুয়েন্ট কনজিকুয়েন্ট গুণ হবে। যারা বুঝতে পারো নাই তাদের জন্য আবার বলছি, পূর্বপদ পূর্বপদ গুণ হবে, উত্তরপদ উত্তরপদ গুণ হবে। যারা এখনো বুঝতে পারো নাই তাদেরকে বলছি, আগেরটা আগেরটা গুণ হবে, পরেরটা পরেরটা গুণ হবে। এবার বুঝতে পারছো তো? তাহলে আগেরটা আগেরটার মধ্যে কি আছে, AC BD, এটা হচ্ছে যৌগিক অনুপাত। কাদের, এই দুইটা অনুপাতের যৌগিক অনুপাত। এত অব্দি ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? তাহলে সরল অনুপাত কি, সরল অনুপাত মানে কোনো এমন বড় সড়ো কোনো রকেট সায়েন্স না, জাস্ট যে কোনো একটা অনুপাত লিখে দাও, ওটাই হচ্ছে সরল অনুপাত। তাহলে এটা কি, এটা হচ্ছে সরল অনুপাত। ঠিক আছে, কোনো রকম ফ্র্যাকশন থাকবে না, জাস্ট সরল অনুপাত। দেখো, এবার তোমাদেরকে কি বলছে, গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে কি বলছে, দুটা গ্যাস, এদের মধ্যে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তাহলে দুটা গ্যাসের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া হয়, তাহলে এই গ্যাস আর এই গ্যাসের আয়তন কি থাকবে, আয়তন সরল অনুপাতে থাকবে। তাহলে ফার্স্ট কথা তো এটা বললো, গেলুসাক কি বললো, দুটা গ্যাসের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া হয়, দুটা গ্যাসের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া হয়, তাহলে ওই দুটা গ্যাসের আয়তন কি হবে, সরল অনুপাতে থাকবে। এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি গ্যাস উৎপন্ন হয়, যতগুলাই গ্যাস উৎপন্ন হোক না কেন, যদি গ্যাস, যদি লিখে দিই, যদি গ্যাস উৎপন্ন হয়, তাহলে বিক্রিয়াজাত পদার্থের গ্যাসের আয়তন, বিক্রিয়াজাত গ্যাসের আয়তন আর বিক্রিয়ক গ্যাসের আয়তন, এরাও কি থাকবে, সরল অনুপাতে থাকবে। আরেকবার ভালো মতন বলি, দুটা গ্যাসের মধ্যে যদি রিয়াকশন হয়, কেমিক্যাল রিয়াকশন হয়, তাহলে ওই দুটা গ্যাসের আয়তন সরল অনুপাতে থাকবে। আর বিক্রিয়ার পরে যদি গ্যাস উৎপন্ন হয়, তাহলে প্রোডাক্ট আর
বিক্রিয়ক পদার্থ মানে যাদের বিক্রিয়ার ফলে এটা উৎপন্ন হচ্ছে, প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থ, আর বিক্রিয়ক পদার্থের আয়তনও কি থাকবে, সরল অনুপাতে থাকবে। স্মাইলি, রিডিং দিয়ে নাও কি বলছে, একই চাপ এবং উষ্ণতায় দুই বা ততোধিক গ্যাসীয় পদার্থের রাসায়নিক বিক্রিয়ার সময় গ্যাসগুলি কি হবে, আয়তনের সরল অনুপাতে থাকে। গ্যাসগুলি কি হবে, গ্যাসগুলি আয়তনের সরল অনুপাতে থাকে। তাই বললাম দুই বা ততোধিক গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার সময় গ্যাসগুলির আয়তন কি হবে, সরল অনুপাতে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাস হয় তাহলে কি হবে, তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তন আর বিক্রিয়ক গ্যাসগুলির আয়তন ওরাও কি থাকবে, স্মাইলি ফেস করে থাকবে। ঠিক আছে, বিক্রিয়ক গ্যাসগুলির আয়তন, উৎপন্ন গ্যাসগুলির আয়তন আর বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনও কি থাকবে, স্মাইলি ফেস করে থাকবে, মানে সরল অনুপাতে থাকবে। এত অব্দি ক্লিয়ার? তাই বলছি দুই বা ততোধিক গ্যাসের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে থাকবে, এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যদি গ্যাস উৎপন্ন হয় তাহলে উৎপন্ন গ্যাসগুলির আয়তন আর বিক্রিয়ক গ্যাসগুলির আয়তন ওরাও কি থাকবে, স্মাইলি ফেস নিয়ে থাকবে বা সরল অনুপাতে থাকবে। জিনিস ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? বরাবর? দেখো, তো আজকের ক্লাস এতটুকুনি ছিল, কিন্তু তারপরেও আমি তোমাদের সাথে একটুখানি কথা বলতে চাই। যেহেতু তোমরা রেকর্ডেড ফর্মে দেখছো, তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের মতামত। তোমাদের এক্সামের প্রিপারেশন কেমন? ফার্স্ট যেটা জিনিস আমি জানতে চাই, তোমাদের এক্সামের প্রিপারেশন কেমন? তো এক্সামের প্রিপারেশন যদি খুব ভালো হয়ে থাকে তাহলে পরে আমি বলবো, অনেক স্কুলে কিন্তু যে হ্যাঁ এক্সামের ডেট পিছিয়ে দিচ্ছে ভোটের ইসের জন্য বা সামথিং, পুলিশ টুলিশ চলে আসছে, তো তার জন্য তো আমি তোমাদেরকে বলবো টাইম যেটা এক্সট্রা পাচ্ছ ওই এক্সট্রা টাইমে এমন করো না যে ফার্স্ট সামেটিভের পড়া নিয়েই বসে আছো। পারলে পরে যদি পসিবল হয় তাহলে সেকেন্ড সামেটিভের কিছু কিছু পড়া তোমরা একটুখানি আগাতে পারো, বা তোমাদের যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, ফার্স্ট সামেটিভের যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, মনে হয় যে আরেকটু পড়লে পরে আরেকটু ভালো রেজাল্ট করতে পারবে, তাহলে অবশ্যই ওই টাইমটা ওইটার জন্য ইনভেস্ট করো। তো ফার্স্ট আমাকে জানাও যে তোমাদের প্রিপারেশন কেমন, কমপ্লিট হয়ে গেছে না হয়নি। আর সেকেন্ড যে জিনিসটা আমি বলবো, যে তোমাদের যদি কোনো চ্যাপ্টারে প্রবলেম হয়, কোনো চ্যাপ্টারে নিউমেরিক্যালসে প্রবলেম হয় বা কোনো চ্যাপ্টারে কোনো কনসেপ্টে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। আর বেসিক যে জিনিসটা আমি নেক্সট দিন করাতে চাচ্ছি ওটা হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন, রাসায়নিক গণনার ক্লাস আমি তোমাদের জন্য আনতে চাচ্ছি। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে রাসায়নিক গণনার ক্লাস কাদের কাদের লাগবে, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের প্রয়োজন আছে। যদি এটা না হয় তাহলে আমি অন্য কোনো চ্যাপ্টার তোমাদের জন্য নিয়ে আসবো, গ্যাসের আচরণের অঙ্ক নিয়ে আসবো। কিন্তু তার আগে আমি তোমাদের কাছে জানতে চাই যে রাসায়নিক গণনার ক্লাস যদি লাগে তাহলে অবশ্যই আমাকে রাসায়নিক গণনা লেখো, আর যাদের যাদের গ্যাসের আচরণের অঙ্ক লাগবে তাহলে তারা তারা গ্যাসের আচরণ লেখো। তো চলো, টাটা, বাই বাই। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তোমাদের জন্য বলছি, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার কারণ লেটস ইমপ্রুভ তোমাদের সাথে আগেও ছিল, এখনো আছে, তোমাদের এক্সামের মানে মাধ্যমিক এক্সামের আগের দিন পর্যন্ত থাকবে। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তোমার চেনা জানা যদি কেউ থাকে যাকে এই চ্যানেলটা সাজেস্ট করলে বা শেয়ার করলে তার ভালো হবে, তাহলে অবশ্যই তাকে সাজেস্ট করো। এবং তোমাদের যে ক্লাসেসগুলো হয়, ক্লাসেসগুলোতে তোমাদের কখন কোন ক্লাস আসবে, কোন টিচার কোন ক্লাস নেবেন, লাইভ ক্লাসগুলো কি করে তোমরা অ্যাটেন্ড করবে, এগুলো যদি তোমাদেরকে জানতে হয় তাহলে কিন্তু তোমাদের জন্য লেটস ইমপ্রুভ ক্লাস 10 টেলিগ্রাম চ্যানেল আছে, তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। এটা জাস্ট একবার স্ক্যান করে নিও, স্ক্যান করে জয়েন করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তার আগে পর্যন্ত সবাই ভালো মতন পড়াশোনা করতে থাকো। বাই বাই।